আমার এক বন্ধু, বয়স 30, স্যালারি ইন হ্যান্ড স্যালারি 35,000 টাকা পার মান্থ। হঠাৎ করে 4 লাখ টাকার একটা বাইক কিনে ফেলেছিল। তার ইএমআই কিছুদিন আগে শেষ হয়েছে। এই মুহূর্তে নেট অ্যাসেট বলতে জিরো। আমাকে একদিন বলল, আচ্ছা কি করা যায় বলতো। তো আমি ওর সিচুয়েশান দেখে বললাম, আচ্ছা আমার কাছে একটা প্ল্যান আছে, যদি তুই সেটা ফলো করিস তুই প্রতি মাসে ওই মিনিমাম 1 লাখ টাকা পার মান্থ পেনশন তুলতে পারবি আফটার রিটায়ারমেন্ট, এবং সেটাকে প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হারে বাড়াতেও পারবি, এবং তোর মৃত্যুর সময় তুই তোর নাতিপুতিদের জন্য 50 কোটি টাকা রেখে যেতে পারবি। ও একটু হেসেছিল, বললো কি জাদু হবে যে এই 30 বছরে আমার কাছে এত টাকা চলে আসবে, এটা একটা অসম্ভব ব্যাপার তুই বলছিস। আমি বললাম ঠিক আছে, আমি তোকে ক্যালকুলেশন করেও দেখাবো। এবার ও আমাকে বললো যে 1 লাখ টাকা তখনকার দিন তো কিছুই হবে না, তো আমি কত টাকা, ওই টাকায় তো আজকালের যুগেই চলে না তখনকার দিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি তোকে আমি বলি 5 লাখ টাকা অবধি তুলতে পারবি পার মান্থ পেনশন, তখন ও একটু ইন্টারেস্টেড হয়ে পড়ে। বলছে ঠিক আছে, আমাকে তাহলে একটু ডিটেলসে বল। আমি বললাম বলতে তো পারি অবশ্যই, কিন্তু এটাও তোকে বলে দিই যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নয়। অতএব তোর এই ডিসিশনগুলো তোকে তোর আইদার নিজে রিসার্চ করে করতে হবে, আর না হলে তুই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে ইনভেস্ট করিস। আমার কথা শুনে করিস না। আমি তোকে অ্যাজ এ বন্ধু হিসেবে একটা জেনারেল এডুকেশন দিচ্ছি। তো সেই কারণের জন্যই ভাবলাম শুধু ওকে কেন বলবো, আমার যতজন যারা এই এজ রেঞ্জের মধ্যে বিলং করেন তাদেরও যদি সুবিধা হয়, সেই কারণে আমি ভিডিওটা বানালাম। যদি আপনাদের আমি রিকোয়েস্ট করি যে এইগুলোর জন্য আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনারা রাগ করবেন না, রাইট? কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমার একটু মোটিভেশন থাকে, আমি আপনাদের কাছে এই কন্টেন্টগুলো আনতে পারি। এবার চলুন শুরু করা যাক। ফার্স্ট থিং ফার্স্ট, আমি ওকে যেটা বললাম যে প্রথম আমাদের যেটা উচিত, প্রিপেয়ার ফর এমার্জেন্সি। এমার্জেন্সি এমন একটা জিনিস যেটা বলে কয়ে আসে না, যে কোনো মুহূর্তে যে কারোর লাইফে আসতে পারে। আজকে ধরুন আপনার কোনো কারণে জব চলে গেল, তখন কি হবে? সেই কারণে আমি বললাম যে প্রথমে তোর উচিত একটা এমার্জেন্সি ফান্ড বিল্ড করা। সেই এমার্জেন্সি ফান্ড কি? এমার্জেন্সি ফান্ড হচ্ছে প্রতি মাসে আপনার থাকা খাওয়ার জন্য যে খরচাটা হয়, সেইটা তার 1 বছরের টাকা যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে। মানে ধরুন আপনার বাড়ি ভাড়া, রেন্ট, বা গাড়ির তেলের খরচ, ইলেকট্রিক বিলের খরচ, আপনার টুকিটাকি যা কিছু আপনার সার্ভাইভ করতে লাগে প্রতি মাসে, সেই টাকাটাকেই বলা হয় সার্ভাইভাল এক্সপেন্স। সেই এক্সপেন্সটাকে ইনটু আপনি 12 মাস দিয়ে গুণ করুন, যেই টাকাটা হচ্ছে সেইটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা খুব জরুরি। কারণ এই এমার্জেন্সি ফান্ড কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা একটা ফান্ড। যদি আপনার ভগবান না করুন কোনো এই মুহূর্তে শর্ট টার্ম কোনো বিপদ আসে, আপনাকে ওই ফান্ডটা সহযোগিতা করবে। তো আমার যেই বন্ধুর কথা বলছিলাম, তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলল ওর 17,000 টাকা প্রতি মাসে খরচা হয়। তাহলে ও স্যালারি পায় 35,000 টাকা মাইনাস 17,000 টাকা, তার মানে 18,000 টাকা ওর প্রতি মাসে থেকে যাচ্ছে, বেঁচে যাচ্ছে। তো সেই 18,000 টাকা ইন্টু আমি ওকে বললাম যে ওর এক্সপেন্স যেহেতু কাছাকাছি, আমি বললাম এটাকে তুই 12 দিয়ে গুণ কর, তাহলে ওই অ্যারাউন্ড হচ্ছে 2,16,000 টাকা মতো। আমি বললাম এটাকে তুই এমার্জেন্সি ফান্ডের জন্য একটা টাইম দিয়ে এইটা বিল্ড কর। 2,16,000 টাকা যেন তোর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আইদার এফডিতে অর লিকুইড ফান্ডে, যেটাকে বলা হয় ডেট মিউচুয়াল ফান্ড, সেই রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। তো সেইখানে যাতে টাকাটা থাকে। আপনাদের জন্য বলছি, যদি আপনাদের যা খরচা আপনাদের হয় প্রতি মাসে, সেইটা ইন্টু 12 মাস সেই টাকাটা আপনারা এমার্জেন্সি ফান্ডে রেখে দিন। এবার চলুন নেক্সট সেগমেন্টে যাই, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্ব আজকালের যুগে অনেকেই বোঝেন, কারণ একবার যদি কোনো কারণে হসপিটালাইজড হতে হয়, আপনার সমস্ত যা, অনেকের তো স্থাবর অস্থাবর সব কিছু বেঁচে দিতে হয়। তো সেই কারণের জন্য হেলথ ইন্স্যুরেন্সটা আমাদেরকে নিতেই হবে। হেলথ ইন্স্যুরেন্স একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর টার্ম ইন্স্যুরেন্সটা এখনও স্টিল এই 2026-এ দাঁড়িয়ে অনেকেই ভাবেন এটা টাকা নষ্ট। দেখুন, এইটা টাকা নষ্ট নয়, এইটা আপনার প্রিয়জনদেরকে প্রোটেক্ট করা। ভগবান না করুন আপনার সঙ্গে এমন কিছু হলো, আইদার আপনি মারা গেলেন অর আপনি আপনার কর্মক্ষমতা হারালেন, তাহলে এই দুটো ক্ষেত্রে আপনার ফ্যামিলি যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, তাদের অবস্থাটা একবার ভাবুন। সেই কারণে তারা যাতে আপনার তো যা হওয়ার হলো, তারা যাতে তাদের লাইফটা ভালো করে কাটাতে পারে, আপনার অবর্তমানেও তাদেরকে যাতে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমের সাক্ষী না হতে হয়, সেই কারণের জন্য এই টার্ম ইন্স্যুরেন্স। এইটা মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, এটা যদি প্রতি মাসে আপনি 2 থেকে 3,000 টাকা হলে আপনি একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। এটা আমি যে পলিসি নিয়েছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি। তাহলে কি হলো, ধরুন আমার যে বন্ধুটির কথা বলছি, বা আপনাদের ক্ষেত্রে ওটা উপযোগী হতে পারে। ধরুন জুন 2026, এটা চলছে মে 2026, জুন 2026-এ আপনি ভাবলেন যে ইনভেস্ট করা শুরু করবেন।
আমি বলবো জুন 2026 থেকে জুন 2027 অবধি একটু থেমে যান। ওই 1 বছর সময় দিন যাতে আপনি এমার্জেন্সি ফান্ড বিল্ড করতে পারেন, ঠিক আছে? তাহলে ওই 1 বছর আপনার এমার্জেন্সি কর্পাসটা তৈরি হলো, যেটা আপনি আপনার ব্যাংকে রাখলেন। ইন দ্য মিন টাইম ওই সময় আপনি হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন, কিন্তু কোনোভাবেই ইনভেস্ট করতে যাবেন না। এই সময়টা ইনভেস্টের জন্য নয়, এই সময়টা আপনাকে সিকিউর করার জন্য। প্রথমে নিজে আগে সিকিউর করুন, তাহলে আপনি পরে ইনভেস্টমেন্টের দিকে ফোকাস করতে পারবেন। ওকে, তাহলে জুন 2027 অবধি আপনার এমার্জেন্সি ফান্ড বিল্ড হয়ে গেছে। এরপরে জুন 2027 থেকে আপনি ইনভেস্ট করা শুরু করতে পারেন। তাহলে আর আপনার 3,000 টাকা, মানে আমার বন্ধুর রেফারেন্স দিয়ে বলছি, 3,000 টাকা তাহলে যাচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্সের জন্য। তাহলে ওর 17,000 টাকা নিজের খরচা হচ্ছিল, আর যে 18,000 টাকা বাকি ছিল তার থেকে 3,000 টাকা হেলথ এবং টার্ম ইন্স্যুরেন্সের জন্য যাচ্ছে। তাহলে ওর কাছে পড়ে আছে কত? 15,000, 15,000 টাকা ফ্রি অ্যামাউন্ট পড়ে আছে, যেটা ও ইনভেস্ট করতে পারে। এইখানে আমি একটা পয়েন্ট বলে রাখি, এইখানে যেহেতু আমার বন্ধু আমাকে বলেনি তার ম্যারেজ প্ল্যান বা বাড়ি গাড়ি এইসব তার আলাদা কোনো সেই মুহূর্তে সেই প্ল্যানের কথা আমাকে বলেনি, সে সিম্পল, তো আমি ওইগুলো সম্বন্ধে না জেনেই আমি একটা সিম্পল প্ল্যান করছি যেখানে সে এই 15,000 টাকাটাই ইনভেস্ট করতে পারে। যদি আপনাদের মনে হয় যে আপনাদের এরকম কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন আছে, এটা একটা আইডিয়াল সিচুয়েশন, যদি আপনার মনে হয় কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন আছে সেটা সম্বন্ধে আপনার অ্যাডভাইস চান, আপনারা কমেন্ট সেকশনে বলুন, আমি সেই রিলেটেড একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। এবার চলুন ইনভেস্টমেন্ট পার্টে আসি। ইনভেস্টমেন্টে কী আছে? 15,000 টাকা এই মুহূর্তে ফ্রি টু ইনভেস্ট। ওকে, কিন্তু এই মুহূর্তে দুটো কোয়েশ্চেন আপনাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে। এক, কতটা রিস্ক আপনি নিতে পারবেন? দ্বিতীয় হচ্ছে, কত দিনের জন্য আপনি ইনভেস্টেড থাকতে পারবেন? এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে এই সময় 3টে সেগমেন্ট এই সময় থাকে। একটা হচ্ছে হায়ার রিস্ক, হায়ার রিটার্ন; মিডিয়াম রিস্ক, গুড রিটার্ন; লোয়ার রিস্ক, ডিসেন্ট রিটার্ন। এবার প্রথম সেকশানে আসি, হায়ার রিস্ক, হায়ার রিটার্ন। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে যেহেতু এই বন্ধুর রেফারেন্সে আমি বলছি যে 30 বছরের জন্য ও ইনভেস্টেড থাকতে পারবে বা আপনি ইনভেস্টেড থাকতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনি একটা হায়ার রিস্ক হায়ার রিটার্ন পোর্টফোলিও বানাতে চান, তাহলে আমি বলবো স্মল এবং মিড ক্যাপে রাখতে পারেন 50%, লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ডে রাখতে পারেন, ইন্ডেক্স ফান্ড বলতে সেন্সেক্স বা নিফটি 50 কথা বলছি, তাহলে 30%, গোল্ড বা সিলভারে 10%, আর ইন্টারন্যাশনাল ফান্ডেও 10%। তো এইটাতে আপনি যদি মানে এই অ্যালোকেশনে আপনি যদি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেন, আপনি 14 থেকে 15% একটা লং টার্মে রিটার্ন পাবেন। এবার চলুন দেখে নিই সেই রিটার্নে আপনি কত টাকা আপনার কর্পাস জেনারেট হবে, মানে কত টাকা পোর্টফোলিও ভ্যালু হবে আফটার 30 ইয়ার্স। এই মুহূর্তে আমি অ্যাজিউম করে নিচ্ছি এই মুহূর্তে আপনার পোর্টফোলিও ভ্যালু 0। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইনভেস্টমেন্ট 15,000। আমি বলছি না আর মধ্যখানে আপনি কোনো টাকা বাড়াচ্ছেন, সিম্পল এই 15,000 টাকায় আপনি ইনভেস্ট করছেন। তাহলে সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন আমি 15 ধরেছি। টাইম পিরিয়ড কত দিয়েছি? 30। তাহলে আপনি দেখুন এক্ষেত্রে আপনার 30 বছর পর আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 8,44,76,556 টাকা, অ্যারাউন্ড 8 কোটি, 8.5 কোটি টাকা মতো। এবারে আসি আসল খেলায়। আপনি এবার যেটাকে বলছিলাম যে আপনি কত টাকা করে তুলতে পারবেন। তাহলে যদি আমি 1 লাখ টাকা করে মিনিমাম যেটা বলেছিলাম, যদি 1 লাখ টাকা করে আমি তুলি, 30 বছর ধরে তুলি, তারপরেও আপনার টাকা পড়ে থাকবে 52,66,00,000 টাকা। এবার যেটা আমার বন্ধুর বড় প্রশ্ন ছিল যে 1 লাখ টাকায় তো কিছু হবে না, আমিও মানি 1 লাখ টাকায় কিছু হবে না, ওটা একটা মিনিমাম অ্যামাউন্ট ছিল। তাহলে সেইটা ও ম্যাক্সিমাম কতটা তুলতে পারে? আমি ম্যাক্সিমাম দেখলাম 5,25,000 টাকা পার মান্থ যদি সে উইথড্র করে 30 বছর ধরে, তবে সে তখনও তার পোর্টফোলিও ভ্যালু শেষ হবে না, তার তখনও পোর্টফোলিওতে প্রায় 51 লক্ষ টাকা পড়ে থাকবে, মানে 90 বছরের কথা বলছি আমি, মানে বুঝতেই পারছেন ওই লাইফ টাইম শেষ হয়ে যাবে তাও ও টাকা শেষ করতে পারবে না। ওকে, এটা তো গেল হায়ার রিস্ক হায়ার রিটার্নের কথা। এবার নেক্সট আসি মিডিয়াম রিস্ক গুড রিটার্নের কথা। এক্ষেত্রে পোর্টফোলিও অ্যালোকেশনটা একটু মানে কী বলবো একটু কমপ্লেক্স হয়ে যায়। যেমন এক্ষেত্রে আমি বলবো ইন্ডেক্স ফান্ডে আপনি রাখুন 30% টাকা, ফ্লেক্সি ক্যাপ ফান্ডে 30% টাকা, হাইব্রিড ফান্ডে 20% টাকা, ডেট ফান্ডে 10%, গোল্ড এবং সিলভার ইন্টারন্যাশনাল ফান্ড মিলিয়ে 10%। এক্ষেত্রে আপনি এক্সপেক্ট করতে পারেন অ্যারাউন্ড 11-12% রিটার্ন ওভারঅল একটা লং টার্মের কথা ভেবে। সেক্ষেত্রে আমি যখন এসআইবি ক্যালকুলেটার ইউজ করি, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি আপনি মান্থলি ইনভেস্টমেন্ট 15,000 টাকা করে করতে পারেন, এক্সপেক্টেড রিটার্ন 12%, 30 বছরের জন্য যদি করতে পারেন, তাহলে সেটা আপনার দাঁড়াবে প্রায় 4.5 কোটি টাকা। এবার চলুন দেখে নিই কত টাকা করে আমি উইথড্র করতে পারবো। এক্ষেত্রেও যদি আমি 1 লাখ টাকা করে উইথড্র করি, তাহলে দেখতেই পাচ্ছেন 24 কোটি টাকা আমার থাকবে আমার পোর্টফোলিওতে যখন আমার মৃত্যুর সময় বা যে পোর্টফোলিও ম্যানেজ করছে তার মৃত্যুর সময়। হাইয়েস্ট সে কত টাকা তুলতে পারবে? এক্ষেত্রে হাইয়েস্ট তোলা পসিবল 2,95,000 টাকা। এটাও কিন্তু কম নয়, যথেষ্ট বেশি।
আর টোটাল অ্যামাউন্ট তখন তার অ্যাকাউন্টে পড়ে থাকবে 32 লক্ষ টাকা মতো। তার মানে যদি আপনি মিডিয়াম রিস্কও নেন, আপনার লাইফ টাইমের জন্য আপনি সিকিউরড হয়ে যাবেন। এরপরে আসি লোয়ার রিস্ক ডিসেন্ট রিটার্ন। অনেস্টলি এটাকে অ্যাকচুয়ালি আফটার রিটায়ারমেন্ট অ্যালোকেশন বলা হয়। যখন যারা মানে অ্যাগ্রেসিভটা জেনারেলি আপনি যে মুহূর্তে আমার বন্ধু এই স্টেজে আছে 30 ইয়ার্স, এই মুহূর্তে তার অ্যাগ্রেসিভ পোর্টফোলিওটাই বিল্ড করা ভালো, এবং সে যত বয়স যাবে, যখন সে মিডল এজে আসবে, আস্তে আস্তে সে মিডিয়াম রিস্কের দিকে যাবে, এবং সে যখন রিটায়ারমেন্টে যাবে তার এই মানে এখন যেটা নিয়ে ডিসকাস করছি লোয়ার রিস্ক ডিসেন্ট রিটার্ন, এইরকম পোর্টফোলিও অ্যালোকেশন করাটা জরুরি। কিন্তু অনেকেই আছেন যারা প্রথম থেকেই রিস্ক ফ্রি থাকতে চান, যে আমার কাছে রিস্ক দরকার নেই, আমার রিটার্ন একটু অল্প হলেও হবে, কিন্তু আমার রিস্ক কম লাগবে, কারণ আমার রাত্রে ঘুমানোটা জরুরি। অনেকেই এটা মানুষের নেচার টু নেচার ভ্যারি করে। তো সেই রকম যদি কেউ থাকেন, তার ক্ষেত্রে আমি বলবো ডেট ফান্ডে রাখুন 60%, ইন্ডেক্স ফান্ডে রাখুন 30%, গোল্ড বা সিলভারে রাখুন 10%। এক্ষেত্রে যদি আপনি 15,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেন, এক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন ওই অ্যারাউন্ড 10%। তাহলে 30 বছর হলে আপনার পোর্টফোলিও ভ্যালু হবে ওই 3,11,00,000 টাকা মতো। এবং সেক্ষেত্রেও যদি আপনি SWP দেখেন, প্রতি মাসে যদি 1 লাখ টাকা করে তোলেন, তাহলেও আপনার পোর্টফোলিওতে থেকে যাবে প্রায় 12 কোটি টাকা। এবং আপনি হায়েস্ট এক্ষেত্রে তুলতে পারবেন 1,95,000 টাকা অবধি, তাহলে আপনার পোর্টফোলিওতে ওই 17 লাখ টাকা মতো থাকবে। তার মানে এই তিনটে ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে আপনি ফিউচারে সিকিউর, ঠিক আছে, যে আপনার ফিউচারের মানে আপনার লাইফ টাইমে আর প্রবলেম হওয়া উচিত না। আমি আমার বন্ধুকেও বললাম, যদি তুই এইভাবে ডিসিপ্লিন ওয়েতে 30 বছর করতে পারিস, তোর এই সিচুয়েশন থেকেও তুই এত টাকা রেখে যেতে পারিস। এবারে চয়েসটাও যে যার নিজের, চয়েসটা আপনার, চয়েসটা আমার বন্ধুর, কারণ আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আমি একটা জাস্ট জেনারেল এডুকেশন ইনফরমেশনগুলো দিলাম। আপনারা যদি আপনাদের কোনো প্ল্যান থাকে বা আপনাদের যদি কোনো মনে হয় যে আপনার একটা গাইডেন্স দরকার, তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে ইচ্ছুক হব। আর আমি আমার এই পিন কমেন্টে ইনফ্লেশন ক্যালকুলেটরটাও দিয়ে রাখছি, সেখানে আপনারা দেখে নিতে পারবেন যে এই মুহূর্তে আপনার খরচা সেটা ফিউচারে গিয়ে কত টাকা আপনার লাগতে পারে। মানে এখানে আমি যে ক্যালকুলেশনটা দেখালাম সেটা তো হতেই পারে ফিউচারে তার ভ্যালুটা কতটা থাকছে, সেইটার জন্য আমি পিন কমেন্টে একটা ক্যালকুলেটর আপনাদেরকে অ্যাটাচ করে দেবো। ওই লিঙ্কে গিয়ে আপনারা ওই ক্যালকুলেটরের সাহায্যে দেখতে পাবেন যে আপনার আজকের যা খরচ সেটা 30 বছর পরে কত টাকা আপনার দরকার হতে পারে, তার ফিউচার ভ্যালুটা কত। এতে আপনার ক্যালকুলেশন করতে আর একটু সুবিধা হবে। এছাড়াও যে ফান্ড বা যে ধরনের ফান্ড নিয়ে আমি ডিসকাস করলাম, সেগুলো সম্বন্ধেও যদি জানতে চান আমাকে বলুন, আমি আপনাদেরকে হেল্প করতে আমার ভালোই লাগবে আপনাদেরকে হেল্প করতে। আশা করছি ভিডিওটা আপনাদের ক্লিয়ার হলো। এরপরে যা বললাম চয়েস আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।